হ্যালো স্যার, আমি রসুলপুর 3 নম্বর হাইওয়ের অ্যাক্সিডেন্টের রেস্কিউ টিম থেকে অনন্ত বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? একটা সমস্যা হয়েছে স্যার। আমরা যা লিস্ট পেয়েছি সেই অনুযায়ী একটা বডি মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি মিসিং মানে? আরে বডি যাবেই বা কোথায়? হ্যাঁ স্যার, আমরা খুব ভালোভাবে খুঁজেছি, একটা বডি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেসই পেলাম না আমরা। তা ভালোভাবে খুঁজেছো আশেপাশে কোথাও যদি? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে খুঁজেছি, কোথাও পাইনি, এমনকি শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোনটা রেখে দেয় প্রমথ। মনে মনে সে বিড়বিড় করে, এই নিয়ে এই মাসে 3 বার হলো, কি সমস্যাতেই না পড়েছি। উফ। গায়ে জ্যাকেটটা চাপিয়েই বেরিয়ে পড়ে সে। পৌষের মাঝরাত, ফাঁকা রাস্তা দিয়ে প্রায় 60 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে সে। রাস্তায় একটা জনমনুষ্যও নেই, একটা কুকুর পর্যন্ত চোখে পড়ছে না। এই সময় গাড়ির হেডলাইটই ভরসা। এই মাসে রসুলপুর 3 নম্বর হাইওয়েতে এই নিয়ে 3 বার অ্যাক্সিডেন্ট হলো, তবে এইরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর আগে হয়নি। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে দুটো বাসেরই সমস্ত প্যাসেঞ্জার মারা যায়, শুধুমাত্র একটা বাসের ড্রাইভার প্রাণে বেঁচে যায়। অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভারটি বাস থেকে ছিটকে রাস্তার ধারে জমিতে পড়ে। তার আঘাত বেশ গুরুতর, তবে সে বেঁচে আছে। প্রমথ রসুলপুর থানার ওসি, নতুন জয়েন হয়েছে সে। জয়েন হওয়ার পর থেকে কাজ ছাড়া হাঁপ ফেলার ফুরসত সে পায় না। এই এলাকার হাইওয়েগুলোর বেশ কুখ্যাতি রয়েছে। চুরি, ডাকাতি, খুন, ছিনতাই প্রায়শই এই হাইওয়েগুলোতে ঘটে চলেছে। তবে 3 নম্বর হাইওয়ের সব থেকে বেশি কুখ্যাতি রয়েছে এই এলাকায়। প্রত্যেক মাসে প্রায় 10 থেকে 15 জন মারা যায় অ্যাক্সিডেন্টে। অনেকে বলে যে কোনো ভৌতিক কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। ওখানকার লোকে বিশ্বাস করে যে এই অ্যাক্সিডেন্টগুলো যারা ঘটাচ্ছে তারা এই জগতের প্রাণী নয়, তারা নাকি কোনো কালেই মানুষ ছিল না। প্রমথ অবশ্য এইসব কাহিনী বিশ্বাস করে না, যদিও সব জায়গায় রটে গেছে যে রসুলপুরের 3 নম্বর হাইওয়েটা নাকি অভিশপ্ত। ওপর মহল থেকে প্রেশার আসছে, তার উপর আবার একটা বডি মিসিং। প্রমথ মনে মনে ভাবে, কিন্তু বডিটা যাবেই বা কোথায়? নিশ্চয়ই রেস্কিউ টিমের কোনো একটা ভুল হয়েছে। 20 মিনিটের মধ্যে সে ঘটনাস্থলে পৌঁছে যায়। সামনেই পুলিশের ভ্যান দাঁড় করানো। প্রমথ পৌঁছতেই রেস্কিউ টিমের হেড অনন্ত পুরকাই তার কাছে এগিয়ে এলো। স্যার, সব জায়গায় খুঁজেছি, কোথাও কোনো চিহ্ন খুঁজে পেলাম না। এদিকে রিজার্ভেশন লিস্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিহারিকা রায় বলে এক মহিলা এই বাসের যাত্রী ছিলেন, তার বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় অ্যাক্সিডেন্টের পর বডি কোথাও ছিটকে পড়েছিল আর শিয়াল কুকুরে টেনে নিয়ে গেছে। তাহলে তো বেশ চিন্তার বিষয়। আশেপাশে যা ঝোপঝাড় রয়েছে ওখানে কোথাও লুকিয়ে রাখলে ভোরের আলো ছাড়া তো খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। আচ্ছা, তোমাদের কাজ কতদূর? স্যার, মোট 87 জন মারা গেছিলেন দুটো বাস মিলিয়ে। তাদের মধ্যে সবাইকেই শহরের মর্গে নিয়ে যাওয়া হয়েছে, আর 9 জন বাকি, ওটা আমাদের সাথে শেষ লটে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওই ড্রাইভারের কি খবর? স্যার, হসপিটাল থেকে যা খবর এসেছে তা অনুযায়ী সেই ড্রাইভার এখনো বেঁচে আছেন, তবে তার জ্ঞান ফেরেনি। ডাক্তার বলছেন যে গুরুতর আঘাত পেয়েছেন, কখন জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ তাড়াতাড়ি শেষ করো, রাত 3টে বাজতে চলল। প্রমথ একটা সিগারেট ধরালো। তারপর সিগারেটটা খেতে খেতেই রাস্তার দুধারে জমি জমাগুলো ভালো করে টর্চ দিয়ে দেখতে লাগলো। যদি কোথাও বডিটা খুঁজে পাওয়া যায়, হতেই পারে ওদের চোখ এড়িয়ে গেছে। খুঁজতে খুঁজতে প্রমথ ঘটনাস্থল থেকে কখন যেন বেশ দূরে চলে এসেছে, তার খেয়াল নেই। রাস্তার ধারেই বিঘা বিঘা ধান ক্ষেত, ধান গাছগুলো প্রায় 1 কোমর উঁচু। কেউ লুকিয়ে থাকলে চোখে পড়বে না। দূরে একটা বহু প্রাচীন পোড়ো বাড়ি ভূতের মতো দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় এটা নাকি কোনো এক রাজার বাগান বাড়ি ছিল।
সম্ভবত বর্ধমানের রাজা আজ থেকে প্রায় 150 বছর আগে এই বাগানবাড়ি তৈরি করেছিলেন। এখন যদিও সেই রাজাও নেই আর তার রাজত্বও নেই, খালি এই জীর্ণ পোড়ো বাড়িটা 150 বছর পরেও তার ইতিহাস প্রতিটা ইটের মধ্যে ধরে রেখেছে। অনেকে বলে বাড়িটা নাকি ভূতুড়ে। ওই বাড়ির দিকে তাকিয়ে থাকার কারণেই হোক বা আশপাশের পরিবেশের জন্যই হোক, প্রমথর গা বেশ ছমছম করতে লাগলো। তার মন বলল যে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সে ফিরে যেতে লাগলো। হঠাৎ রাস্তার ধারে একটা লাল রঙের জিনিস তার চোখে পড়ল। প্রমথ সেই জিনিসটার কাছে গিয়ে আলো ফেলতেই সে বুঝতে পারল এটা একটা ওড়না। সে ওড়নাটা তুলে নিয়ে দেখল তাতে টাটকা তাজা রক্ত লেগে রয়েছে। এটা নিশ্চয়ই ওই মহিলার ওড়না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ওই মহিলার ছাড়া আর কারই বা হবে? আমার মনে হয় ওই মহিলার বডিটাকে শিয়াল কুকুরে টেনে নিয়ে কাছে পিঠে ঝোপঝাড় বা ওই ক্ষেতের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছে। আমাদের ভোরের দিকে একটা সার্চ পার্টি পাঠাতে হবে। বেশি দেরি করলে বডিটা হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আচ্ছা, তোমাদের কাজ কতদূর? আমাদের কাজ হয়ে গেছে, এবার বেরোবো স্যার। ঠিক আছে, চলো আমিও তাহলে বেরোবো। এখানে এই শীতের রাতে বেশিক্ষণ থাকাটা আর ঠিক হবে না। চলো। ফোনটা রিসিভ করতে গিয়ে অবাক হয়ে গেল প্রমথ। কোনো ফোন নাম্বার শো করছে না। ফোন নাম্বারের জায়গাটা পুরো ফাঁকা। ইতস্তত করে ফোনটা ধরে কানে নিতেই ওপার থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। বলা ভালো, আর্তনাদ শোনা গেল। আমায় বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে প্লিজ বাঁচান। আমি জানি না আমি কতক্ষণ বেঁচে থাকবো। আচ্ছা, আপনি শান্ত হন, ভয় পাবেন না। আপনি এখন কোথায় আছেন বলুন। আমি কিছু জানি না স্যার। ওরা আমায় কোথায় নিয়ে এসছে আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে রসুলপুর 3 নম্বর হাইওয়ে থেকে আসার সময় আমাদের বাসের একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি বাস থেকে ছিটকে রাস্তার ধারে জমিতে পড়ি। তারপর আর আমার কিছু মনে নেই। শুধু এইটুকু মনে আছে যে 4 জন লোক আমাকে ধান ক্ষেতের মধ্যে টানতে টানতে একটা পুরো বাড়ির মধ্যে নিয়ে আসে। আমার খুব ভয় করছে স্যার। আমার বাঁচান। প্রমথ সোজা হয়ে বসে। সে বেশ অনুভব করে নিজের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আপনি ওই বাসের মধ্যে ছিলেন? আপনার নাম কি নিহারিকা রায়? হ্যাঁ স্যার, আমি স্যার ওরা ফিরে আসছে। আপনি কিছু একটা করুন স্যার, আমি মরতে চাই না, আমায় বাঁচান। ওপার থেকে ফোনটা কেটে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে যেন একটা ঝড় বেরিয়ে গেল। প্রমথ উত্তেজনা এবং এই শীতের রাতেও দরদর করে ঘামছে। ওই মেয়েটাকে নিশ্চয়ই কয়েকজন মিলে সেই পুরো বাড়িতে নিয়ে গেছে। প্রমথ আন্দাজ করেছিল যে হাইওয়েগুলোতে যারা চুরি ডাকাতি ছিনতাই করে চলেছে তাদের গুপ্ত ঘাঁটি ওই পুরো বাড়ি। বেশ কিছু কানাঘুষো শুনেও ছিল এই সম্পর্কে। সে ভাবতেও পারেনি যে এই দুটো কেসের সমাধান একসাথে হয়ে যাবে, আর ওই মেয়েটার খোঁজ সে এত সহজেই পেয়ে যাবে। সে তাড়াতাড়ি অনন্তকে ফোন করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের টাওয়ার নেই, কল যাচ্ছে না। প্রমথ হিসাব করে সে যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি চালায় তাহলে হয়তো 10 মিনিটের মধ্যে সে অনন্তদের ধরে ফেলবে। ওদেরকে নিয়েই যেতে হবে মেয়েটার খোঁজে। এখন না গেলে হয়তো দেরি হয়ে যাবে। ওরা হয়তো এখনো বেশি দূর এগোয়নি। গাড়িতে স্টার্ট দেয় প্রমথ, কিন্তু না, গাড়ি স্টার্ট হচ্ছে না। বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেই চেষ্টা বিফলে যায়। তার আর ফেরত যাওয়ার কোনো উপায় নেই।
তাকে এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ভোরের সার্চ পার্টি এখানে আসে। আরও কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দেয় সে। গাড়ি থেকে সে নেমে দাঁড়ায়। সে এখনও দোটানায় পড়ে গেছে। গাড়ি খারাপ, তাই সে না পারছে ফেরত যেতে, আর না পারছে মেয়েটাকে খুঁজতে যেতে। সে একা ওখানে যেতে সাহস পাচ্ছে না। যদি সেই আততায়ীরা সশস্ত্র থাকে, সে কি একা ওদের সামলাতে পারবে? কয়েকবার ইতস্তত করে সেই বাড়ির দিকে হাঁটা দেয় প্রমথ। যে করেই হোক এই মেয়েটাকে বাঁচাতেই হবে। এইভাবে সুযোগ থাকতেও মেয়েটাকে সে মরতে দিতে পারে না। সে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পোড়ো বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। হাতে টর্চটাকে নিভিয়ে দেয় যাতে সেই টর্চের আলো দেখে আততায়ীরা সতর্ক না হয়ে যায়। ঘড়ির দিকে তাকায় প্রমথ। এখন রাত 4টে বাজে। এখনও সার্চ পার্টির ফেরত আসতে 2 ঘন্টা সময় লাগবে। তার উপর ফোনের টাওয়ারও নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সে এগিয়ে চলে। তার বেশ ভয়ও লাগছে। এই সুবিশাল ধান খেতে কত যে সাপখোপ বিষাক্ত পোকামাকড় রয়েছে তার ইয়ত্তা নেই। আর তাছাড়া এই অঞ্চলে এক ধরনের হিংস্র বাঘ জাতীয় প্রাণী আছে যাকে স্থানীয় ভাষায় বনবিড়াল বলা হয়। ওরা মানুষ খায় না বটে, তবে ছোটোখাটো প্রাণী যেমন ইঁদুর, বেড়াল এদেরকে ধরে খায়। কিন্তু তাও ওকে দেখলে যে ওকে আক্রমণ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। এইভাবে বুকে ভয় নিয়ে হাঁটতে হাঁটতে সে কখনোই পুরো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই। বাড়িটা বড্ড শুনশান। তার মনে হয় না যে এখানে কোনো মানুষ থাকতে পারে। কেন লোকেই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলে তা সে বেশ আন্দাজ করতে পারল। দুষ্কৃতীদের ঘাঁটি গাড়ার জন্য একদম উপযুক্ত জায়গা। বাড়িটার পাঁচিল পুরো ভেঙে চুরে গেছে। বাড়ির ভেতর প্রবেশ করে সে কাউকে দেখতে পেল না। সবকটা ঘর খোঁজার পর সে যখন হতাশ হয়ে বেরোতে যাবে ঠিক তখনই একটা গোঙানির শব্দ তার কানে এলো। ভালোভাবে লক্ষ্য করতে সে বুঝতে পারল আওয়াজটা আর কোথাও থেকে নয়, একদম বাড়ির শেষের ঘরগুলো থেকে আসছে। সেই ঘরে প্রবেশ করে সে একটা ছায়া মূর্তিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখল। প্রমথ আলো জ্বালিয়ে দেখল যে একটি মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। প্রমথ সঙ্গে সঙ্গে সেই মেয়েটার কাছে গেল। মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে। সে মেয়েটার দিকে আলো ফেলতেই চমকে উঠল। মেয়েটার মুখের বাঁ দিকটা সম্পূর্ণভাবে থেঁতলে গেছে। মেয়েটার এই অবস্থা দেখে প্রমথ চমকে ওঠে। এই মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে গেলে একে আর বোধহয় বাঁচানো যাবে না। একে যে করেই হোক এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, ওই লোকগুলো ফিরে আসার আগেই। সে মেয়েটাকে সোজা করে পকেট থেকে জলের বোতল বের করে, মেয়েটার মুখে ছিটিয়ে দেয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তাকে বাঁচানো সম্ভব না। কিছুক্ষণ চেষ্টার পর মেয়েটার জ্ঞান ফিরল, আর সঙ্গে সঙ্গে সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। প্রমথ ঠিক করলো যে এই মেয়েটাকে কোলে করে হাইওয়ে অবধি সে নিয়ে যাবে। তারপর কোনো গাড়ি হাইওয়ে দিয়ে গেলে সেই গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়িতে চেপে হাসপাতালে নিয়ে যাবে। সে উঠে দাঁড়াতে যাবে এমন সময় তার কাছে একটা ফোন এলো। প্রমথ পকেট থেকে ফোনটা বের করে দেখলো অনন্ত ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে অনন্তর কণ্ঠস্বর শোনা গেল। অনন্ত কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আওয়াজ খুব অস্পষ্ট আসছিল। সে মোবাইলটা অন করে দেখে মোবাইলের টাওয়ার খুবই কম। মোবাইলটা নিয়ে বাইরে যেতেই অনন্ত ওপার থেকে বলল, স্যার শুনতে পাচ্ছেন? ওই মেয়েটার খোঁজ পাওয়া গেছে। নিহারিকা রায় নামের মহিলাটি বাসটা মিস করেছিলেন। উনি বাসে উঠতেই পারেননি। কথাটা শুনেই প্রমথর শিরদাঁড়া বেয়ে বরফের ঠান্ডা স্রোত বয়ে যায়। এ কি শুনছে সে? তাহলে এই মেয়েটাকে? অনন্ত আরো বলে, আর একটা ভালো খবর আছে স্যার, ওই ড্রাইভারের জ্ঞান ফিরেছে। লোকটা নির্ঘাত নেশা করে গাড়ি চালাচ্ছিল। জ্ঞান ফিরে বলছে যে যখন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে ঠিক তার পাশে একটা ভয়ঙ্কর দেখতে মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে গাড়ির স্টিয়ারিং সামলাতে পারে না। আর ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটা বাসের সঙ্গে ধাক্কা লাগে। কাঁপা কাঁপা গলায় প্রমথ প্রশ্ন করে, আচ্ছা ওই মেয়েটাকে কেমন দেখতে? মানে ড্রাইভার কি কিছু বলেছিল? না স্যার, সেরকম কিছু বলেনি। শুধু এটুকু বলেছে যে মেয়েটার একদিক নাকি সম্পূর্ণ থেঁতলে গিয়েছিল। প্রমথ আর কিছু যেন শুনতে পাচ্ছে না।
ওদিক থেকে অনন্ত আরও কিছু বলছে হয়তো, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ একটা খসখসে আওয়াজে পেছন ফিরে তাকায় সে। সেই মেয়েটি উঠে এসে কখন যে তার পেছনে দাঁড়িয়েছে সে খেয়াল করেনি। মেয়েটার বাঁ দিকটা সম্পূর্ণ থেতলে গেছে, কিন্তু তা সত্ত্বেও তার চোয়ালে হাসি, সে হাসি কান পর্যন্ত ছুঁয়ে গেছে। প্রমথর হাত থেকে ফোনটা পড়ে যায়। সে মেয়েটা একই রকমভাবে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে। হ্যালো হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। ওপার থেকে ফোনটা কেটে যায়।